আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নীতি আদর্শহীন একটি দল ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে অভিযোগ বিএনপির। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার। ফেব্রুয়ারি নির্বাচন পেছালে দেশ ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা। কাল ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। মেডিকেল বোর্ডের সম্মতি পেলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে বুধবার। নির্বাচন নিয়ে জনগণের সংশয় নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের বাধ্যবাধকতা না থাকলেও গণতন্ত্রের স্বার্থে ভোট আয়োজন মন্তব্য সাখাওয়াত হোসেনের। এবং প্রচারণা শুরু হলেও ভোট নিয়ে শঙ্কা কাটেনি নারায়ণগঞ্জবাসীর। প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়ন চান শরীয়তপুরের ভোটাররা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নীতি আদর্শ পরিকল্পনাহীন একটি দল শুধুমাত্র ধর্মের নামে জনগণের ভোট চাইছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কাজ, কৃষি ও স্বাস্থ্য কাজের মাধ্যমে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চান তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতাকর্মীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির মতো জঘন্য প্রচারণা চালাচ্ছে জামায়াত। বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। কোন কোন রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে মনে করছে। হতেই পারে জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলে, বেহেশতের টিকিটের কথা। জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এর ব্যত্যয় হলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঢাকায় কর্মরত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সংস্থাটির গুলশান কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার কথাও জানান দলটির আমির। ইইউ এর কাছে জাতীয় নির্বাচন দেশ পরিচালনায় জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানান শফিকুর রহমান। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
নির্বাচন কমিশন এখনো ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন কমিশনের সাথে 6 সদস্যের জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষেই অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচন ও তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসীদের সহজে ভোটার নিবন্ধন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা সহ নানা ইস্যুতে আলোচনা হয় বৈঠকে। গোলাম পরওয়ার বলেন, এক দলের সভায় অন্য দলের হামলার ঘটনা ঘটছে। তফসিলের পর কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়েও ইসির কাছে জানতে চায় দলটি। তফসিল ঘোষণায় দেরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন দেরিতে হবার শঙ্কা নেই, রমজানের আগেই নির্বাচন হবে বলে আশা রাখছে জামায়াত। জনগণ চাইলে আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মিয়া গোলাম পরওয়ার। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি 9 ডিসেম্বর মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে 9 অথবা 10 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। তবে সবকিছুই চিকিৎসকদের সম্মতির উপর নির্ভর করছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চলছে চিকিৎসা। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর। রাত্রে আপনি জানেন যে এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তিনি এখন পর্যন্ত যে অবস্থায় ছিলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তিনি এখনও সেই একই অবস্থায় আছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থার কোনো উন্নতিও হয়নি, আবার অবনতিও ঘটেনি। তিনি যেসব ওষুধ পাচ্ছিলেন নিয়মিত সেসব ওষুধ তাকে প্রয়োগ করা হচ্ছে, সেসব ইনজেকশন তাদেরকে দেওয়া হচ্ছে তাকে, এবং সেখানে চিকিৎসকদের একটি দল তাৎক্ষণিক উপস্থিত রয়েছেন। যে কোনো পরিস্থিতিতে তাকে যে কোনো ধরনের যদি পরিস্থিতির উদ্রেক ঘটে সেটি মোকাবেলার জন্য সেখানে সব রকমের প্রস্তুতি রেখেছেন চিকিৎসকরা। এবং যেটি হচ্ছে যে তার বেশ কিছু রক্তের নমুনা, তার শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নমুনা এরই মধ্যে পরীক্ষা করা হয়েছে। বিশেষ করে যে পরীক্ষাগুলো করা হয়েছে তার মধ্যে রয়েছে কিডনির যে সেরাম ক্রিটিনিন রয়েছে সেটি পরীক্ষা করা হয়েছে, কারণ তার ডায়ালাইসিস চলছে। এই মুহূর্তে তার কিডনির কী অবস্থা আছে সেটি জানার চেষ্টা করেছেন চিকিৎসকরা। একই সাথে তার ডায়াবেটিস এখন কী পর্যায়ে আছে, কত মাত্রায় আছে সেটিও পরীক্ষা করেছেন চিকিৎসকরা। এছাড়াও তার শ্বাস প্রশ্বাসের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য তারা পরীক্ষা করেছেন। একই সাথে তার গতকালকে তার সিটি স্ক্যান করা হয়েছে, তার ব্রেন যেটি রয়েছে সেটি কীরকমভাবে রেসপন্স করছে এগুলো জানার জন্য চেষ্টা করা হয়েছে। সব কিছুর রিপোর্ট কিন্তু এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে এই রিপোর্টগুলো বিকেল নাগাদ মেডিকেল বোর্ডের হাতে এসে পৌঁছবে এবং তারপরই মেডিকেল বোর্ডের একটি সভা হওয়ার কথা রয়েছে, যেই সভায় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে, এবং এই সভায় যদি সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে তাকে বিদেশ পাঠানো হবে কি হবে না। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরের কিছু পরে তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমানের হাসপাতালে আসার কথা রয়েছে এবং তিনি হাসপাতালে আসার পর সেই মেডিকেল টিমের যে রিপোর্টগুলো আছে সেগুলো তিনিও পর্যবেক্ষণ করবেন। একই সাথে লন্ডন ক্লিনিকের যে ডাক্তাররা রয়েছেন তারাও অনলাইনে জুম প্ল্যাটফর্মে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে সেখানে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তার যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে পর্যালোচনা করবেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নেবেন আসলে মঙ্গলবার কাতারের আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি বিদেশ তথা লন্ডন ক্লিনিকে
যেতে পারবেন কি পারবেন না। কারণ চিকিৎসকরা কিন্তু এর আগে জানিয়েছিলেন যে তাকে একটি উচ্চতায় নেওয়া হলে সেখানে মধ্যাকর্ষণ শক্তির যে একটি প্রভাব রয়েছে এবং সেখানে বায়ুর যে চাপ রয়েছে সবকিছু মিলিয়ে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থায় তার সমস্যা হতেও পারে, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতেও পারে। সে কারণে এখনো পর্যন্ত তারা সে যে রিস্কটি রয়েছে সেই রিস্কটি কিন্তু নিতে চাইছেন না। কারণ একেবারে ওড়ার মতো প্রস্তুতি যদি না নেওয়া হয়, সেক্ষেত্রে আকাশে যদি অবস্থার কোনো রকমের অবনতি হয় সেটি সামাল দেওয়া আসলে খুব কঠিন হয়ে যেতে পারে। এজন্যই হয়তো চিকিৎসকরা তার শারীরিক অবস্থার আরেকটু উন্নতির দিকে বেশি নজর দিচ্ছেন। তো এরকমভাবেই আসলে ভিতরে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। এই ছিল আমার কাছে এআর কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। রাত্রি বাবু, ধন্যবাদ আপনাকে। দেশের নির্বাচন নিয়ে জনগণের মাঝে কোনো সংশয় নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য, উৎসব মুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তফসিলের পর সব দল সমানভাবে প্রচারণার সুযোগ পাবে। এ সময় জাতীয় পার্টি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই মাঠে নামছে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন নৌ ও শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা চালুর জন্য ফেব্রুয়ারির নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। তো আমি বললাম না, আমাদেরকে কেউ বলছে গাড়ি ধরে যে নির্বাচন করতে হবে তোমাকে। ও আগে ছিল যে 2 বছরের যেহেতু ছিল, ইলেকশন করতেই হবে, এরকম যখন 8 আগস্টে আমরা আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে ভাই আপনাকে এই 1 বছরের মাথায়, 1.5 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে ইলেকশন চলে যেতে হবে। তখন তো কিছুই নেই। রাইট, সুস্থ, শুধু সুস্থ না, তারপরে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিশ্চিত। জুলাই গণ আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 15 ডিসেম্বর তারিখ ঠিক করেছেন ট্রাইব্যুনাল। সকালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষায় আছেন নারায়ণগঞ্জ 2 আসনের বাসিন্দারা। 2500 উপজেলার 2টি পৌরসভা ও 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটাররা বলেন, বিগত সরকারের আমলে ভোট দিতে পারেননি তারা, তবে এবারও শঙ্কা কাটেনি। দলীয় কোন্দল বন্ধ না হলে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ার আশঙ্কা তাদের। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন নারায়ণগঞ্জের 2500-এ। উপজেলা সদরে অটোরিকশা দৌড়াতে ঘুরছে না গাড়ির চাকা। এই তীব্র যানজট 2500-এর নিত্য সঙ্গী হলেও সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। সমস্যা কিছু না, আমরা কই পারবো অনেক বাজার ভরা অটো, আর আমরা সিএনজি ওরা কয়জন আছি, তো অটোওয়ালা করলে আমরা কই বেরোমো। আগে মনে করেন ড্যামের আছে বেশি, কথাবার্তা বেশি। আগে ক্লাস বর্জন করে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে তাদেরকে অ্যাটেন্ড করানো, তো সেক্ষেত্রে তাদের শিক্ষা কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয়। 3,60,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হলে এবার বিজয় হবে জনতার। অনেক বছর ইয়াং জেনারেশন, নতুন ভোট যারা, তারা ভোট দিতে পারে না। সামনে যে নির্বাচনে যাতে ভোট দিতে পারে, সেজন্য জনগণের আশা আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়। যার ভোট সে যাকে মনে চায় তাকে দিবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এমন একটা প্রার্থীকে যেন মনোনয়নটা
দেওয়া হয় যে প্রার্থী নাকি জনবান্ধব, কর্মীবান্ধব এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এখানে এরই মধ্যে প্রাথমিকভাবে বিএনপি মনোনয়ন দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। অন্যদিকে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছেন অধ্যাপক ইলিয়াস মোল্লাকে। নতুন জনপ্রতিনিধির কাছে ভোটারদের চাওয়া বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র। মিজান শাহজাহান, এটিএন বাংলা, 2500, নারায়ণগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত স্থান ফরিদপুর সদরের অম্বিকাপুরে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি ফরিদপুর কুমার নদের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কুমার নদ আছে, আর আমার সামনের দিকে এখানে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি আছে। আমরা একটু তাদের কাছে যাই। আমি একটু জানতে চাই যে সামনে তো নির্বাচন, আপনারা নির্বাচনের কেমন বুঝতেছেন বাতাস? আলহামদুলিল্লাহ ভালোই বুঝতেছি, এখন আল্লাহ সুস্থভাবে করালেই আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, বলছিলেন নির্বাচন নিয়ে কি হবে, কেমনটা ভাবছেন? নির্বাচনে ভাবছি এখন মানুষ যে অবস্থায় যে করতেছে তাতে বোঝা যাচ্ছে যে এখন মানুষ অপেক্ষায় আছে যে ভোট সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে হওয়াটাই এই আশঙ্কালে একটা আতঙ্কের পর আছে। আর এই দেশকে আমরা এমন একটা চাচ্ছি যেন এমন একজন আছে যে বর্তমান বিগত যে সরকার যতটুকু উন্নত করছে তার চাই বেশি যাতে করে হাত লাগে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় এবং দেশপ্রেমিক যে হবে, এই দেশপ্রেমিকের জন্য যে দেশের জন্য যে ভালো কাজ করবি আমরা তাকেই আমরা সমর্থন করবো এবং তাকে ভোট দেবো। জি, কেমন প্রার্থী কিংবা নির্বাচনের পরবর্তীতে আপনার এলাকায় কি প্রত্যাশা করেন? নির্বাচনে প্রত্যাশা করে যে আমাদের এলাকায় যেন ভালো কাজ কাম হয় বা ভালো সুন্দর গন্ডগোল যাতে না হয় এবং নির্বাচন যেন তাড়াতাড়ি হয়। মানে নির্বাচন আমরা চাচ্ছি নির্বাচনটা অতি তাড়াতাড়ি যেন হয়ে যায়, এটাই আমরা সবসময় আমাদের চাওয়া। এবং যে নির্বাচিত হয়ে দাঁড়াবে সে ভালো যাতে কাজ কামগুলো করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে যারা সচেতন সমাজের নাগরিক আছেন তারা একটা কথাই বলছিলেন যে নির্বাচনটা হওয়া খুবই জরুরি এবং যত দ্রুত সম্ভব এখানকার মানুষজন নির্বাচিত প্রতিনিধিকে দেখতে চায়। নির্বাচিত প্রতিনিধি যেই হোক সে যেন দেশের জন্য আর মানুষের জন্য কাজ করে, এটাই সবার প্রত্যাশা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায় কিংবা আপনার শহরে। আমাদের সাথেই থাকুন। ভাঙাচোরা সড়ক, নদী ভাঙন সহ নানা সমস্যায় জর্জরিত শরীয়তপুর জেলার ভোটাররা বলছেন বিগত সময়ে শুধুই প্রতিশ্রুতি পেয়েছেন তারা, এবার আর কোনো ছাড় নয়। যদিও শরীয়তপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ের কথা বলছেন আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। শরীয়তপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এবারের যাত্রা অবহেলিত জেলা হিসেবে পরিচিত শরীয়তপুর। মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পার হলেই শুরু জেলার সীমানা। ঢাকা থেকে 1 ঘন্টা দূরত্ব হওয়া সত্ত্বেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া পড়েনি এ জেলায়। এখানকার সিংহভাগ প্রধান সড়কই সংকীর্ণ ও চলাচলের অনুপযুক্ত। ভোটাররা বলছেন শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় মহাদুর্নীতির কারণে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এখানে। এছাড়া রোগীদের নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। আগের সরকার যারাই কইরা গেছে এরা তো রাস্তাঘাট ওইভাবে ঠিক করে যাইতে পারে নাই। তো এখন আমার যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমাদের কৃষিকাজের লেগেও অনেক উপকার হয়। তবে এত সমস্যার পরও আশার আলো দেখছেন ভোটাররা। প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবার আগে কাজ করবেন তারা। বড় বড় কথা বলবে, বড় বড় বক্তৃতা দিবে, আর এই ভাঙ্গা রাস্তার পরিবর্তন হবে না। এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি রাজনীতিতে বিশ্বাস করি যে এই রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। দুর্নীতিটাই সবচেয়ে বড় সমস্যা, সেটা আমাদেরকে থামাতে হবে। 2 নম্বর হলো যে আমাদের কিছু অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, যেমন ধরেন আমাদের নড়িয়া ব্রিজটা হওয়া দরকার। গোশেরহাট, ডামুড্ডা ও ভেদেরগঞ্জ নিয়ে গঠিত শরীয়তপুর 3 আসন। ভোটারদের মন জয় করতে তাদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। উঠান বৈঠক, গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন যে জাগরণ হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপির ওই ধারাবাহিকতা শরীয়তপুরও প্রত্যেকটা পরিবার এখন আনন্দিত এবং সবাই বুক ভরে আশা বেঁধে আছে। এই কারণে যে জানে যে বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি বাস্তবায়ন করে।
প্রার্থীদের প্রতিশ্রুতি অবহেলিত নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা হবে শরীয়তপুর জেলাকে। এদিকে নদী ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার নড়িয়া ও সখীপুরের বাসিন্দারা। এর স্থায়ী সমাধান চান তারা। অবহেলিত শরীয়তপুরের বঞ্চনা থেকে বের হয়ে আসতে চায় এই জেলার ভোটাররা। তারা বলছেন, যেই নির্বাচিত হোক না কেন এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, একই সাথে নদী ভাঙন রোধ সহ এই অঞ্চলে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, শরীয়তপুর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি গাজীপুর 5 আসনে। এই আসনে ভোটার সংখ্যা রয়েছে 3,24,000-এর কিছু বেশি, যেখান থেকে বিএনপি জামাতের পাশাপাশি লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি। প্রায় 3,24,000-এর কিছু বেশি ভোটার রয়েছে এই আসনটিতে, যে আসনটি গঠিত গাজীপুরের যে কালীগঞ্জ এবং পুবাইলের 3টি ওয়ার্ড 40, 41 এবং 42 নম্বর ওয়ার্ড নিয়ে। এই এলাকা থেকে বিএনপি থেকে লড়ছেন ফজলুল হক মিলন এবং জামাতের প্রার্থী হিসেবে আছেন মোহাম্মদ খায়রুল হাসান। এবং এই এলাকায় ব্যাপক উন্নয়নের প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন ভোটাররা। আমরা একটু দেখাতে চাই যে এলাকার যে রাস্তাঘাটের অবস্থা সেটা কিন্তু আসলে করুণ। অনেকগুলো রাস্তা রয়েছে যেগুলো ভঙ্গুর অবস্থা রয়েছে, যেখান থেকে আসলে যানবাহন চলাচল করা এবং যারা আছেন এলাকার বাসিন্দা বা এই আসনের বাসিন্দা তাদের কিন্তু চলাচল করা বেশ কষ্টসাধ্যই হয়ে যায়। এছাড়া এই আসনের বেশ কিছু সম্ভাবনা রয়েছে। এই আসনে আসলে শিল্প কারখানা গড়ে ওঠা সম্ভব এবং ঢাকার একেবারে পাশাপাশি আসনটি হওয়াতে সম্ভাবনা কিন্তু আরো বেড়ে গেছে। এবং যারা ভোটার আছেন তারা বলছেন যে তাদের আর্থসামাজিক উন্নয়নে এবং তাদের এলাকার উন্নয়নে যারা কাজ করবেন সেই প্রার্থীকেই তারা বেছে নেবেন। এবং প্রার্থী যারা আছেন তারা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে আসলে ভোট চাইছেন এবং তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণার যে এজেন্ডাগুলো আছে সেগুলো তাদেরকে জানাচ্ছেন এবং বিভিন্ন নানা ধরনের প্রতিশ্রুতি কিন্তু তাদেরকে দিচ্ছেন। মুসলিম ভোটারের পাশাপাশি এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে হিন্দু এবং খ্রিস্টান ভোটার আছে, তাদের কাছেও যাচ্ছেন জামাত, বিএনপি সহ অন্যান্য যারা আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপির প্রার্থীরা। এবং তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো কিন্তু বাস্তবায়ন করার কথা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই এলাকার ভোটারদেরকে বেশ সচেতন মনে হলো, কারণ তারা যেটা বলছেন যে নির্বাচনের আগে অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তবে নির্বাচন হয়ে গেলে সেই প্রতিশ্রুতি আসলে অনেকাংশেই বাস্তবায়িত হয় না। তো সেই ব্যাপারটা নিয়ে তারা এবার বেশ সচেতন এবং তারা যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে এবার তাদের প্রার্থী নিশ্চিত করবেন এবং ভোট দিবেন সেই প্রার্থীকে। এই ছিল এখনকার মতো সালাম স্টিল ভোটের গাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন হলে সেটা মব কালচারে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, যে দেশে বিএনপির মতো বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নেই, সেখানে অন্যদের কথা বলার কোনো অবকাশ নেই। রাজধানীর গুলশানে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিভক্ত জাতীয় পার্টির মধ্যে কোনো দল নিবন্ধন পাবে তা আদালতের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় পার্টি জেপির বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও বক্তব্য রাখেন। নতুন বন্দোবস্তে কি রাষ্ট্র সাজবে? হালের বাংলাদেশ তার জনগণকে নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটে ফেসে যাচ্ছে। চাঁদাবাজি, দখলদারি, মৌলবাদী হুঙ্কার, মব বা তার দঙ্গলবাজের ভয়াবহতা নিয়ে যেন কারো কোনো ভাবনা নেই। 1971 সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে মুক্ত হয় বরিশাল, ঝালকাঠি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি। 1971 সালের 25 এপ্রিল জল, স্থল ও আকাশপথে বরিশাল আক্রমণ করে পাক বাহিনী। এ সময় মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষদের হত্যা করে লাশ খালে ফেলে দেয়। তবে ডিসেম্বরে পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে সব জায়গায় হামলা চালায় মুক্তিযোদ্ধারা। এরই ধারাবাহিকতায় 8 ডিসেম্বর মুক্ত হয় বরিশাল। এদিকে দিবসটি উপলক্ষে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ র্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছে। এদিকে এদিনে ঝালকাঠিও হানাদার মুক্ত হয়।
1971 সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনী চারদিক থেকে অবরুদ্ধ হয়। দুপুরে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে থানা ঘেরাও করে রাখে। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম শাহ নেওয়াজ থানায় আসে এবং তৎকালীন পুলিশ বাহিনী তাদের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। ঝালকাঠি হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের বিজয় র্যালি ও আলোচনা সভা কর্মসূচি নেওয়া হয়েছে। এদিনে কুমিল্লা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। একই দিনে হানাদার মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি। দীর্ঘ 9 মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী সহ সর্বস্তরের জনগণের উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে এসব অঞ্চল। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলাগুলোতে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে পুরো অঞ্চল। এই তীব্র ঠান্ডায় বেশি ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী, কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণ শিল্পের পেশাজীবীদের সম্মান জানাতে 7 রিং সিমেন্টস আয়োজন করে ইঞ্জিনিয়ার্স নাইট 2025। এবারের আয়োজনে থিম ছিল স্কেচড স্ট্রাকচার, যেখানে একটি কনসেপ্ট কিভাবে স্থাপনায় রূপ নেয় সেই যাত্রাকেই বিশেষভাবে তুলে ধরা হয়। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট, শাবিপ্রবি, আইইউটি, ডুয়েট, AUST, MIST সহ দেশের প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর ভাইস চ্যান্সেলর ও অধ্যাপকরা। এছাড়া PWD, রাজুক, বাংলাদেশ রেলওয়ে, মেট্রো রেল প্রজেক্ট, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা ব্রিজ প্রজেক্ট, ঢাকা MRT ডেভেলপমেন্ট, LJED, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে যুক্ত স্থপতি, প্রকৌশলীরা ও বিশেষজ্ঞরাও এতে অংশ নেন। এছাড়া 7 রিং সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, ভাইস চেয়ারম্যান S রায়হান আহমেদ ও ডিরেক্টর সাইফ রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 7 ring cement sketched structure. এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে এক থাই সেনা নিহত ও 4 জন আহত হয়েছে। এই ঘটনার পর বিমান হামলা চালায় থাইল্যান্ড। রয়টার্স জানায় সোমবার সকালে এই হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে রোববার দুপুরে কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সিসাকেতে 2 দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় অন্তত 2 জন থাই সেনা আহত হয় বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। এই ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনাবাহিনী। এর পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 4 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থাইল্যান্ডের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী। এর আগে গত জুলাই মাসে 2 দেশের মধ্যে 5 দিনের সীমান্ত যুদ্ধ হয়েছিল। এতে বহু মানুষ প্রাণ হারায় এবং 2 লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প 2 দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে 28 জুলাই প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণা করেন। এবারে খেলার খবর। সেল্টা ভিগোর কাছে হেরে লা লিগায় অঘটনের জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ বার্নাবেউ স্টেডিয়ামে তারা 2-0 গোলে অপ্রত্যাশিত পরাজয়ের মুখোমুখি হয় এবং 9 জন খেলোয়াড় নিয়ে ম্যাচটি শেষ করে জাভি আলোনসোর দল। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার বদলি খেলোয়াড় উইলিয়াট সুইডবার্গ অপ্রত্যাশিতভাবে সেল্টাকে লিড এনে দেন। 64 মিনিটে 2 বার হলুদ কার্ড পেয়ে গার্সিয়া মাঠের বাইরে গেলে পরিস্থিতি খারাপের দিকে যায় রিয়ালের। যোগ করার সময় 2য় মিনিটে আলভারো কারেরাস এবং অ্যান্ড্রিক লাল কার্ড পেলে 9 জনে নেমে আসে রিয়াল।
এই সুযোগে সেল্টা ভিগোর হয়ে দ্বিতীয় গোলটি করেন সুইডবার্গ। 2014 সালের মে মাসে সেল্টা ভিগোর কাছে শেষবার হেরেছিল রিয়াল মাদ্রিদ। স্পেনে প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা অঞ্চলের আজ প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। সাভার উপজেলার বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়। প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবির ম্যান অব দ্য ম্যাচ ওমর ফারুক মিঠুর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক ও স্পানি টি লিমিটেডের সেলস ম্যানেজার ASM হাসান। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নীতি আদর্শহীন একটি দল ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে, অভিযোগ বিএনপির। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার। ফেব্রুয়ারি নির্বাচন পেছালে দেশ ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা। কাল ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। মেডিকেল বোর্ডের সম্মতি পেলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে বুধবার। নির্বাচন নিয়ে জনগণের সংশয় নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের বাধ্যবাধকতা না থাকলেও গণতন্ত্রের স্বার্থে ভোট আয়োজন, মন্তব্য সাখাওয়াত হোসেনের। এবং প্রচারণা শুরু হলেও ভোট নিয়ে শঙ্কা কাটেনি নারায়ণগঞ্জবাসীর। প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়ন চান শরীয়তপুরের ভোটাররা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।